আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে এমন একটা নৃশংস ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। আমাদের স্বাধীনতার ইতিহাসে আমি অন্তত শুনি নাই যে এরকমের নৃশংস ঘটনা আর দ্বিতীয়টি ঘটেছে। আমি এই ঘটনাটাকে আমার জীবনে শোনা একটি সেরা ঘটনা হিসেবে আমি এটা চিহ্নিত করতে চাই, কারণ কুষ্টিয়ার রাজারহাট কোহিনুর বিস্কুট ফ্যাক্টরি, এই বিস্কুট ফ্যাক্টরির যারা মালিক ছিলেন সেই মালিকদেরকে একই পরিবারের 16 জন, এখানে একেবারে শিশু থেকে শুরু করে একই পরিবারের 16 জন ব্যক্তিকে কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমরা সেই বিষয়গুলো এই পরিবারের সবচেয়ে বড় যে ছেলেটি তার সাথে, হালিম ভাই, তার সাথে আমরা কথা বলবো। এগুলো কথা বলে আমরা জানতে পারবো। কিন্তু একই পরিবারের 16 জন ব্যক্তিকে এক রাতে নৃশংস ভাবে একেবারে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে এত বড় ত্যাগ স্বীকার আর কোনো পরিবার করেছে বলে আমার জানা নাই। 16ই সেপ্টেম্বর 1971 সালে যে এখানে নাম ফলকে লেখা রয়েছে সবার নাম, আমি নামগুলো একটু পড়তে চাই শ্রদ্ধা নিয়ে। প্রথমে আছেন রবিউল হক, 60 বছর, বেগম রবিউল হক 45 বছর, ওনার দুই স্ত্রী, বেগম রবিউল হক 40 বছর, আব্দুল মান্নান 22 বছর, আব্দুল হান্নান 20 বছর, রিজিয়া 28 বছর, বাতাসি 18 বছর, জারিনা 14 বছর, রেজাউল 10 বছর, রাজু 8 বছর। 8 বছরের একজন শিশুও বাদ পড়ে নাই। তারপরে এই রবিউল হকের ভাই আরশেদ আলী, ওনার বয়স 50 বছর, বেগম আরশেদ 38 বছর, আনু 18 বছর, আফরোজা 40 বছর, আশরাফ 30 বছর, আসাদ হচ্ছেন কর্মচারী, ওনার ফ্যামিলিতেই বসবাস করতো, আসাদ ইনি হচ্ছে 25 বছর। এই 16 জন ব্যক্তিকে একটি রাতে ঘরের ভেতরে এবং ঘরের আশেপাশে যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে এনে নৃশংসভাবে হাত পা বেঁধে গলা কেটে পাশের পুকুরে ডোবায় ডুবিয়ে রাখা হয়। পাশেই গণকবর রয়েছে, আমরা সেখানে যাব। এই বিস্কিট ফ্যাক্টরি যে ঘরে ছিল সেই ফ্যাক্টরির ভেতরে, এই বাড়ির ভেতরে আমরা যাব। প্রিয় দর্শক, শ্রদ্ধার সাথে আমি এই 16 জনের নাম স্মরণ করলাম। এই পরিবারের সবচেয়ে বড় ছেলে এখন যিনি বেঁচে আছেন তার সাথে কথা বলবো। হালিম ভাই, আপনার আব্বার নাম কি? মৃত ইসমাইল মল্লিক। ইসমাইল মল্লিক। এই যে রবিউল হক, ইনি আপনার কে হন? আমার চাচা, চাচতো ভাই, চাচতো বোন। আপনার আব্বা কয় ভাই ছিল? এনারা 7 ভাই ছিল, আমার আব্বা দ্বিতীয়। 71-এ উনি আসলে কোথায় ছিলেন? উনি ইন্ডিয়াতে ছিলেন, ওনার ব্যবসার পারপাসে ইন্ডিয়াতে হ্যাঁ, ছিলেন। ইন্ডিয়াতে এখানে ছিলেন। আপনার 6 চাচাই কি এখানে থাকতেন? না না না, ওনাদের অরিজিনাল বাড়িটা হচ্ছে ইন্ডিয়াতে ছিল। ওনারা এখানে চলে আসে স্বাধীনের যুদ্ধের আগে, 50 সালের ওদিকে আসে। এখানে নাগরিকত্ব লাভ করে করে এখানে তারা বসবাস করে। দেশ বিভাগ বলতে 47 সাল, 47 সালের জি জি, পরে আসে। হ্যাঁ। আসার পরে এখানে আমার বাবা ব্যবসা তাদেরকে করে সে আবার চলে যায় ইন্ডিয়াতে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় আগত মুক্তিযোদ্ধাদের খাবার ও পানি সরবরাহ করার কারণে আলবদর বাহিনী এবং পাকিস্তানে বিহারিরা জানতে পেরে তাদেরকে, মানে আপনাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল? অনেক ভালো ছিল। তারা খুব নামকরা ব্যবসায়ী ছিল কুষ্টিয়া জেলার ভিতরে। হ্যাঁ, কোহিনুর বিস্কুট ফ্যাক্টরি অনেক নামকরা ছিল, আমরা শুনেছি সেটা। তারপরে ওই তাদেরকে ওই এক রাতে তারা কমলাপুরে চলে যায়। চলে যাওয়ার পর তাদেরকে আবার এরা সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তো এরা যে আবার ডেকে নিয়ে আসে বিহারিরা, এরা যায় যে তোমার কিছু হবে না, আমরাই তো আছি, আমরা তোমাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। তারপর তারা সাদা মনের মানুষ ছিল, চলে আসছিল। আসার পরে তাদেরকে পরিকল্পিত ভাবে এক রাত্রে 20-25 জন মিলে দরজা টরজা মানে লাথি টাথি মেরে তাদের উপরে আক্রমণ করে। যারা 2-4 জন আমার ভাই বা চাচতো ভাইটাই যারা বাড়ির থেকে বের হয়ে গেছিল তাদেরকে, ওখানে পুকুর ছিল, ওখানে জবাই করে ফেলে দেওয়া হয়। বাড়ির ভিতরে মহিলাদেরকে হাত পা বেঁধে, মানে গর্ভবতী ছিল তাকেও বাঁচতে দেয়নি। রেপ করা হয়েছিল? রেপ করার কথা হয়নি, কিন্তু তাদেরকে মানে ওদের পরিকল্পনাই ছিল যে আক্রোশ ছিল যে ওরা মুক্তিযোদ্ধাদেরকে কিসের জন্য সাহায্য করলো, মানে মুক্তি বাহিনীকে কেন হেল্প করে এবং এলাকার মানুষকে কেন খাবার দাবার দেয়, তখন তো অভাব ছিল। হ্যাঁ, কিন্তু এদের অবস্থা খুব ভালো ছিল। এরা হচ্ছে ওই সময় ফার্স্ট ক্লাস ভদ্রলোক এবং এদের পয়সাওয়ালা ছিল, এদের ব্যবসা ভালো এই ছিল। হত্যাকাণ্ডটা কারা ঘটায়? কারা? হানাদার বাহিনী, আলবদর বাহিনী, পাকিস্তানি আলবদর, আর হচ্ছে বিহারিরা। একটি কথা বলে রাখি যে এখানে প্রচুর বিহারি পল্লী ছিল। বিহারিরা এখনো আছেন, তারা এখন খুব ভদ্র এবং খুব ভালো। এরা না, যারা ছিল ওই ধরনের তারা এখান থেকে চলে যায়। এখন যারা আছে এরা ভালো। এরা ভালো। আপনাদের সাথে এদের কোনো দ্বন্দ্ব মানে তখনও ছিল না, এখন? কিন্তু ঘটনা যারা ঘটিয়েছিল তারা তো আসলে পালিয়েছে। হালিম ভাই, আমরা একটু বাড়ির ভেতরে যাই।
এটা হলো কোহিনীর বিস্কুট ফ্যাক্টরি, অর্থাৎ রবিউল সাহেব, আরশাদ সাহেব এই বাড়িতে বসবাস করতেন। জি জি। এটা হচ্ছে সেই বাড়ি, অনেক পুরনো, নিশ্চয়ই 71 সালেরও অনেক আগে, যেহেতু 1950 সালে তারা এখানে এসেছেন, তাহলে বাড়িটা ওই আমলের হবে এবং ওই সময় তৈরি করে তারা এখানে বসবাস করতেন। হত্যা করা হয়েছিল আসলে এই সমস্ত প্রতিটা ঘরে লাশ ছিল, প্রতিটা ঘরে লাশ প্রতিটা ঘরে পড়েছিল। লাশ ছিল এবং রক্ত, মানে রক্ত ভেসে যাচ্ছিল। আচ্ছা, 8 বছরের একটা শিশু ছিল জি জি। ওখানে নাম ফলকে হ্যাঁ, দেখলাম, হ্যাঁ। 8 বছরের একটা শিশু। এই শিশুটাকে ওকেও হত্যা করলো তো কোথায়, তাকে কোথায় হত্যা করেছিল বলো? ওদেরকে তার এই লাশটা ঘরে, এই কোথায় ঘরে পাবো? ছিল, এই ঘরেতে। 8 বছরের হ্যাঁ, হ্যাঁ, ছেলেটাকে লাশ হ্যাঁ। পাওয়া গিয়েছিল এই এখানে। ঘরেতে। ওকে তো হাত পা বাঁধা লাগে না, ছোট বাচ্চা। হ্যাঁ। যারা বড় তাদেরকে মশারি দিয়ে হাত পা বেঁধে টেঁধে তাদেরকে জবাই করে পেট ফিরে, মানে বিভিন্ন ভাবে যায়। এটা মানে যতটা কষ্ট দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়, এটা মনে হয় মানে না যে- উল্লাস প্রকাশ করছে যে ওরা মাইকও বাজাইছে, আমি শুনেছি মুরব্বীদের কাছে মাইক বাজাইছে এই কারণে যেন এই এই আওয়াজটা যেন কোথাও না পৌঁছাতে ওদের পারে, কান্নার আওয়াজ, আওয়াজটা। চিল্লানির আওয়াজ যাতে কোথাও বাইরে জি, না জি, যায়। জি, জি। এবং মাইক বাজিয়ে, মাইকে কি ধরনের কথা বলেছিল, বা না, গান বাজনা ওই জাতীয় গান বাজনা, ওদের যে বিহারের গান বাজনা যেগুলো ওইগুলো চালাচ্ছিল, যেন বুঝতে না পারে কেউ যেন এই ধরনের ঘটনা এই বাড়িতে হচ্ছে, কোনো নৃশংস ঘটনা জি, ঘটছে, জি, এইটা জি। যাতে বাইরের লোক বুঝতে না পারে। না। এই যে এই কক্ষটা ছোট, জি জি এখানেও লাশ ছিল। জি জি। এটা বন্ধ না? হ্যাঁ, এটাও তো লাশ ছিল, এটাও থাকার রুম। আচ্ছা, এটা রান্নাঘর ছিল ওই সময়। এটা রান্নাঘর হ্যাঁ, ছিল, এখানেও কি লাশ ছিল? রান্নাঘরেও লাশ ছিল। আর বিস্কুটের ফ্যাক্টরিটা কোথায় ছিল? বিস্কুটের ফ্যাক্টরিটা যেটা ছিল ওই পাশে। বিস্কিট ফ্যাক্টরিটা বিস্কুট কি ফ্যাক্ট- এটা ছিল? এই সাইডটা বিস্কুট ফ্যাক্টরি ছিল, এই টিনের ঘরটা দিয়ে। এইগুলো ছিল হচ্ছে কোহিনূর বিস্কুট ফ্যাক্টরি। এই সাইডটা, ওই দিক দিয়ে যাওয়া আসার রাস্তা ছিল, আচ্ছা, ওই পাশ দিয়ে। এত বড় ত্যাগ আমার জানা মতে আর আমি শুনি নাই যে 71-এর মুক্তিযুদ্ধে একটা পরিবার এত বড় মানে ত্যাগ স্বীকার করতে পারে, সম্পূর্ণরূপে ড্যামেজ করে দেওয়া। জি কোনো যুদ্ধের ফিল্ডে না, না। পরিকল্পিতভাবে বিহারীরা এসে একেবারে স্বপরিকল্পিতভাবে হাত পা বেঁধে শিশু পর্যন্ত রক্ষা পায় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। কত বড় নৃশংস হলে মানুষ এই কাজটা করতে পারে ভাবাই যায় না। আমার গা শিউরে উঠছে বিষয়গুলো বর্ণনা করতে, যে শিশু পর্যন্ত বাদ পড়েনি, 16 জন মানুষকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তারা স্বাধীনতার পক্ষে থাকার কারণে। একটা বিস্কিটের ফ্যাক্টরি ছিল, তাদের এখানে শুকনো খাবার তৈরি হতো, এই খাবারগুলো দিয়ে এলাকার মানুষকে হেল্প করতো, মুক্তিযোদ্ধাদের হেল্প করতো। এটাই হলো তাদের অপরাধ। মুক্তিযোদ্ধারা আমাদের দেশে ভাতা পাচ্ছেন, এটা একটা ভালো দিক। মুক্তিযোদ্ধারা চাকরিতে কোটা পাচ্ছেন, একটা সময় আমরা হয়তো 10 বছর পরে যে আর মুক্তিযোদ্ধা পাবো না, হয়তো বা পাবো না। আমাদের আইন এভাবে করা হয়েছে যে মুক্তিযোদ্ধা পরিবারের যত প্রজন্ম আসুক তারা সরকারি সহযোগিতা, সেটা ভাতা হতে পারে, চাকরি বাকরির সুযোগ সুবিধা হতে পারে, অন্যান্য সুযোগ সুবিধা হতে পারে, এগুলো তারা পাইতে থাকবে। আপনাদের এই পরিবার বাংলাদেশের ভেতরে অন্যতম প্রধান একটি পরিবার হওয়া উচিত ছিল, সেটা কি হয়েছে আসলে? আপনারা কোনো না, না। সহযোগিতা বা সরকারের আপনাদের কি তালিকাভুক্ত করা হয়েছে যে আপনারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, এই হিসাবে কি তালিকাভুক্ত হয়েছে? তালিকাভুক্ত হয়েছে কি আমি জানি না, কিন্তু আমাদের কোনো, আমি ডিসি স্যারের কাছে, মুক্তিযোদ্ধা অফিসেও গেছি, কমান্ডারদের কাছে গেছি, আমাদের কোনো মূল্যায়নও হয়নি। আজ 20 বছর ধরে আমি টিভি পত্রিকাতে সাক্ষাৎকার দিচ্ছি, 20টা বছর ধরে আজ পর্যন্ত কোনো সাড়াই মিলল না। কবরস্থান তো সংরক্ষণ করাই হয় না, কবরস্থান সংরক্ষণ করা হয় না। আচ্ছা, কবরস্থানটা বোধহয় পেছনে পড়েছে। পেছনে আছে। আমরা সেই কবরস্থানে যাব। এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন, ওটা উন্মুক্ত করে দিতে পারেন কবরস্থানটাকে। স্মৃতিটাকে ধরে রাখতে হলে পারে এই বাড়িটাকে সংরক্ষণ করতে হবে। কবরস্থানের ওখানে যে হয়তো যে বাড়িটা আছে ওই বাড়িটা সে নিয়ে নেবে, সরকারিভাবে নিয়ে ওই কবরস্থানটাকে সুন্দর করে একটা উন্মুক্ত করে আপনি কি মনে করেন ইতিহাস যে করে রাখ- কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা জাদুঘর হিসেবে বাড়িটা সংরক্ষণ? অবশ্যই আমি দাবি করি, অবশ্যই। আমরা একটু কবরস্থানের দিকে যাই। একটা গণকবরে আমরা যাচ্ছি, কিন্তু কোনো ব্যবস্থাই নাই সেখানে যাওয়ার মতো। আমরা যে কুথার ভেতর দিয়ে কোথায় আসলাম, এই গণকবরটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। সাধারণ মানুষ গণকবরটা দেখবে,
শহীদদের প্রতি তারা সালাম বিনিময় করবে, সালাম দিবে। এখানে যে 16 জন শহীদ শুয়ে আছেন তাদেরকে একই জায়গায় দাফন করা হয়েছে। এই দাফনের কাজটা কি আসলে বিহারিরাই এখানে লাশগুলো এনে ফেলে দিয়েছিল এরকম? না, এটা আমাদের বাঙালিরাই করেছিল। পরে সম্মানের সাথেই তাদেরকে জি, এখানে জি, জি। কিন্তু ওই এক একটা ওইভাবে করতে পারেনি, ওই যে এক একজনকে এক একটা কবরে সেইভাবে করতে পারেনি। ওই আচ্ছা, 2-3 জনকেও এক কবরে দিয়ে দিয়েছে ওই সময়। মানুষ পাবে কোথায় ওই সময়? হ্যাঁ, কে আসতে চায় এগুলো দৃশ্য? মানে মানে সবাই তো ভীত, জি, জি, অনেকেই বোধহয় এলাকা ছেড়ে চলে গেছে। জি, জি, একদম ফাঁকা। বাঙালি যারা ছিল তারা তো এলাকা ফাঁকা করবে ফাঁকা, কারা? ফাঁকা, হ্যাঁ। মনে হয় যারা একটু উম, সাহস নিয়ে আসছিল তারা এই কাজটা কাজগুলো করেছিল আর কি ওই সময়। তো আমি এই শহীদদের গণকবরের সামনে দাঁড়িয়ে আমি তাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তারা যাতে জান্নাতে থাকেন, আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। এই মানুষগুলোর কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, এই মানুষগুলোর আত্মত্যাগের কারণে আমাদের আহ, আজকে আমরা একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি। কিন্তু এই মানুষগুলোকে সেভাবে মূল্যায়ন আমরা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের কান্নার কারণ, এটা আমাদের দুঃখ, এটা আমাদের কষ্ট। আমাদের আমি তো হাটে হাটে হকারি করি। সেটা কিসের? কাপড় আমি চোপড়? হ্যাঁ, গার্মেন্টস এর এই মাল নিয়ে আচ্ছা, হাটে আচ্ছা। হাটে বিক্রি করি। হুম। আমাদের দ্বারাই ক্ষমতা নাই যে এই বাড়িটাকে সেরে ভালো করে করে আমরা যে বসবাস করব। আমরা ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। আচ্ছা, আমার ভাই একটা অসুস্থ, বি ভাইরাস একটা ওর সমস্যা আছে। আমরা অর্থনৈতিক অবস্থা দিক থেকে অনেক ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে এটা মানে পানির দামে বিক্রি করে চলে গেছি আমরা। এই সিটি ফলকটা যদি বাড়ির সামনে না থাকতো আমি সরানোর জন্য অনুমতি চাইছিলাম, কিন্তু আমার অনুমতিতে তারা সাড়া দেয়নি। এই জন্য লাস্টে দায় থেকে আমরা পানির দামে বিক্রি করে চলে গেছি 15 লাখ টাকা কাটা। এখন এই সব বিল্ডিং এর দাম হচ্ছে 30-35 লক্ষ টাকা কাটা। এই আমরা জায়গার দাম। এই জায়গার দাম, কিন্তু আমরা সেই মানে দামটা পাইনি। স্মৃতি ফলকটা এখানে আছে, স্মৃতি ফলকটা থাকার কারণে মানে অনেকে ভয় পায় যে পরবর্তীতে এই জায়গার কি অবস্থা কি হবে। অবস্থা হবে না হবে, হ্যাঁ, হ্যাঁ, এই স্মৃতি ফলকের কারণে। আরে স্মৃতি ফলক দিয়ে কি হবে? তার যদি পরিবারই যদি বাঁচতে না পারে, স্মৃতি ফলকটা খালি মানুষ দেখানোর জন্য আমার এটা, হ্যাঁ, রাইট। এটা খুবই দুঃখজনক যে একটি মুক্তিযোদ্ধা পরিবার, যে পরিবারের 16 জন মানুষকে হত্যা করা হলো গলা কেটে, সেই পরিবারের জীবিত যারা আছেন তাদের কোনো মূল্যায়ন করা হয়নি। এটা খুব জঘন্য একটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। শহীদদের কবরের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শহীদ পরিবার সম্পর্কে যদি একটু বলেন। আপনার নাম কি? দীপুচন্দ্র মজুমদার। দীপু চন্দ্র মজুমদার। এই শহীদ পরিবার সম্পর্কে আপনি কি আসলে দেখেছেন ঘটনা? না না, আমি ছিলাম না, আমি ভারতে ছিলাম। আমি আসি শুনলাম এই ঘটনা। আসার পরে কি শুনলেন আসলে? শুনলাম যে এই পরিবারগুলো সবাই এরা মারি ফেলায় দেওয়া হয়। আপনার প্রতিবেশী তো একেবারে ঘরের সাথে ঘর লাগোয়া, তখন তো আর আমি এখানে দোকান ছিল না। পরবর্তী এসে প্রতিবেশী হ্যাঁ, হয়েছে। আচ্ছা, পরবর্তী এসে আপনি কি মনে করেন যে এরা কি সরকারের কাছ থেকে বা আমাদের দেশের প্রশাসনের কাছ থেকে সেই মূল্যায়নটা পেয়েছে এই ফ্যামিলি? না, পাওয়া পায়নি। উচিত। উচিত তো বটেই। এই যে 50 বছর পার হয়ে গেছে, ফ্যামিলিতে পাওয়া উচিত। ভালো করে তদন্ত করে দেখা উচিত এটা কি পাওয়ার উপযুক্ত কি না। 53 বছর বয়স হয়ে গেল, তা কি এটা পাওয়ার উপযুক্ত নয়? ফ্যামিলির সামনে একটা সাইনবোর্ড রয়েছে, সবে তো দেখছে, সব নেতা বিতারা তো দেখছে ঘটনাটা কি। দেখভাল করার অভাব আছে। এটা সবারই কষ্ট। অবশ্যই অবশ্যই এই ঘটনাটা ঘটেছিল কি বিহারিরা না বেরিয়েই করেছে। না ইয়ারা ওই সরাসরি হানাদার বাহিনীর না লোকজন? না না না, কোনো আর্মিরা করে নাই। এরা এদের সঙ্গে একটা মানে এলাকা হিসাবে একটা বন্ধুতা হিসাবে ছিল, সেই বিশ্বাসের করে ওনারা। বিহারি পল্লী তো এখানে প্রচুর ছিল, এখনো আছে? না, তারা নাই। যারা এই ঘটনা ঘটাছে তারা এখানে নাই। ওই সময় চলে যায়। ওই সময় তারা পালাই চলে জানে। একজন প্রবীণ মুক্তিযোদ্ধা, আপনার নাম কি? আতিউর রহমান। আতিউর রহমান সাহেব, আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, এই মুক্তিযোদ্ধা পরিবার মানে কি? সম্পর্কে আপনার নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, জানি। এই পরিবারের বিস্কুট ফ্যাক্টরি ছিল, কোহিনুর বিস্কুট ফ্যাক্টরি। কোহিনুর বিস্কুট ফ্যাক্টরি। আর এই বিহারিরা, এখানকার বিহারিরা ঈশ্বরদীর বিহারিদের সাথে যোগাযোগ করে এদের রাত্রি মারি দেয়। বিস্কুট ফ্যাক্টরি থাকার কারণেই কি এই শত্রুতা? বিস্কুট না, ফ্যাক্টরি না, না, থাকতেই না। তো পারে, তাহলে ও বাঙালি, এরা বাঙালি ছিল। এটা তো বাঙালি বাঙালি ছিল। হুম। কোহিনুর বিস্কুট ফ্যাক্টরির এই পরিবার, রবিউল সাহেব, আরশাদ সাহেব, এরা কি হ্যাঁ। আসলে মুক্তিযোদ্ধাদের হেল্প করতো বা এলাকার বাঙালিদেরকে হেল্প করতো কোনো ভাবে? হ্যাঁ, খাদ্য বাঙালি- দিয়ে বা টাকা বাঙালি পয়সা রে, দিয়ে? গরিব মানুষরা ওদের কাছে গেলে কেউ ফেরত আসতো না আর কি, হ্যাঁ। ওরা হাত বাড়াই দিত। এই কারণেই বিহারিরা বোধহয় ভেবেছিল যে ফ্যামিলিটাকে ইয়ে করে দেই, শেষ করে দেই, এরকমের কিছু। এরকম হতে পারে, এরকমই হয়েছে। এই বাড়িটা কি কুষ্টিয়ার মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে ব্যবহার হতে পারতো না?
পারতো। গণকবরটা অবহেলিত, একদম পেছনের দিকে, ওখানে যাওয়াও মুশকিল। আমি গেছিলাম, হ্যাঁ। তো দেখলাম যে গণকবরটা একেবারে অবহেলিত অবস্থায় আছে। দেখেন গভর্নমেন্ট যদি মনে করে জানেন ইন্ডিয়া থেকে লাশ নিয়ে আসি এখানে কি করলেন না, তো এইটা এখানে এটা সংরক্ষণ করা তার জন্য কিছুই না। ডিসি সাহেব যদি বলে যে এটা এটা দেখো, বাস আর কিছুই লাগে না। আর কিছু লাগে না, না। কিন্তু সেই উদ্যোগগুলো আসেনি। না না না, বর্তমান যে ডিসি আছে সে তো একেবারে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসে, তো তাকে একটু উলি দিলি হয়ে যায়, সে তো তার নলেজই আছে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ড বা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড যারা আছে তারাও না, তো না, একটা তারা ওই মানে সেরকমের কিছু বলে সাহসী ভূমিকা রাখিনি আর কি। রাখেনি। জি জি, হ্যাঁ। থ্যাংক ইউ।